আমাকে তৈরি করতে হবে এজ এ মাসুদ রানা হিসাবে, যেটা আমার গল্পের যায় যে মাসুদ রানা এরকম ছিল, এরকমভাবে তৈরি করতে হবে। তারপরে আমার ডিরেক্টর কী চায়, আমার প্রডিউসার কীভাবে চায় আমাকে ওইভাবে যেতে হবে। আর আমার লুকটার ব্যাপারে সেটা তো আমার প্রডিউসার ডিরেক্টর তারা তো চিন্তা করছে এখন থেকেই যে মাসুদ রানার গেট আপটা কী হবে, কীভাবে তাকে রেডি করতে হবে। কিন্তু যেটা আমার আদার যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিংয়ের উপরে ফোকাস দেওয়া, সেটাকে গ্রুমিং করা, বডি ফিটনেসটাকে আরও স্ট্রং করা। যেমন এটা তো কমান্ডো স্টাইল, আপনি জানেন। এটা আপনাকে হয়তো আমি আজকে এই মানে অন স্ক্রিনে বলছি, মানুষ জানতে পারবে ব্যাপারটা, আফসারি ভাইও জানতে পারবে যে অনন্ত ভাই এরকম কিছু কথা বলেছে ইকবাল ভাইকে। ইকবাল ভাই হয়তো কারো কাছে আলাপ করতে পারে বা নাও পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানে আমি ইকবাল ভাইকে একদম এইভাবে কথাগুলো বলছি যে আপনি আর কতদিন বাঁচবেন আপনি নিজে জানেন, মানে এইভাবে। প্রিয় দর্শক, দেখছেন কোলাহল নিবেদিত তানভীর অ্যাকশন। আমরা কথা বলছি অনন্ত জলিলের সাথে, এবং আজকে আমার সাথে সহ উপস্থাপক হিসেবে এখন রয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিনোদন সম্পাদক লিমন আহমেদ। তোমাকে একটু অনুরোধ করবো ভাইকে, মানে প্রথমেই ভাইকে অভিনন্দন যে মাসুদ রানার চরিত্র আমরা ভাইকে দেখব, কারণ এটা আমাদের আসলে একটা কৈশোরের একটা ফ্যাসিনেশন মাসুদ রানার চরিত্রটি। তো বাংলাদেশে সোহেল রানা সাহেব এটা করেছিলেন অনেক আগে, এবং ওনার যাত্রাটাই হয়েছিল এই ছবিটি দিয়ে পরিচালক হিসেবে, অভিনেতা হিসেবে। তারপরে গত বছর আপনি নিজেও প্রশংসা করেছেন ওই ছবিটির এমন নাই। তো এরপর এই যে মাসুদ রানা হিসেবে আপনাকে আমরা দেখব, একটা আলোচনা হচ্ছে, নানান রকম কথাবার্তা হচ্ছে। তো সেই জায়গা থেকে মাসুদ রানাকে আপনি কিভাবে মানে নিজের মধ্যে ধারণ করবেন বা প্রস্তুতিটা নেবেন? এটা আসলে অনেক বড় একটা কোশ্চেন আপনার, এটা খুব সহজেই বলে ফেলছেন, কিন্তু আমার যে প্রস্তুতি নেওয়া সেটা কিন্তু অনেক বড় করে নিতে হবে। আমাকে তৈরি করতে হবে এজ এ মাসুদ রানা হিসাবে, যেটা আমার গল্পের যায় যে মাসুদ রানা এরকম ছিল, এরকমভাবে তৈরি করতে হবে। তারপরে আমার ডিরেক্টর কী চায়, আমার প্রডিউসার কীভাবে চায় আমাকে ওইভাবে যেতে হবে। সর্বোচ্চ ব্যাপারে আমার দর্শকের প্রতি খেয়াল রাখতে হবে যে আমার দর্শককে আমার কীভাবে প্রেজেন্ট করলে তাদের কাছে ভালো লাগবে। তো এগুলো নিয়ে মানে গবেষণা চলছে। আর যেটা অ্যাক্টিংয়ের ব্যাপার সেটা সম্পূর্ণভাবে বলতে হবে যে আমার মেধা দিয়ে যে অ্যাক্টিং যেটা করতে হবে সেটা আমাকে ডিরেক্টর যতবারই দেখাই দিক না কেন, আমি যদি না পারি সেটা দেখাই দিলে তো পারবো না। এই জন্যে এইটার ব্যাপারে আমাকে বেশি মেধা খাটাতে হবে। আর আমার লুকটার ব্যাপারে সেটা তো আমার প্রডিউসার ডিরেক্টর তারা তো চিন্তা করছে এখন থেকেই যে মাসুদ রানার গেট আপটা কী হবে, কীভাবে তাকে রেডি করতে হবে। কিন্তু যেটা আমার আদার যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিংয়ের উপরে ফোকাস দেওয়া, সেটাকে গ্রুমিং করা, বডি ফিটনেসটাকে আরও স্ট্রং করা। যেমন এটা তো কমান্ডো স্টাইল, আপনি জানেনই। মাসুদ রানা জঙ্গলে, এই ছবিতে যেটা আছে চিতার গল্পটাই হচ্ছে জঙ্গলের মধ্যে, জঙ্গল ভিত্তিক। এইটার মধ্যে এত জঙ্গল ভিত্তিক দৌড়াদৌড়ি, এই সেই, মানে পিছনে অলওয়েজ মানে এনিমি থাকবেই। মানে এইটার ভিতরে যে কাজগুলো আছে, আমাকে জাম্প করা, একটা গাছের থেকে আরেক গাছে জাম্প করে চলে যাওয়া, মানে সামারসোল দেওয়া, তো অনেক ধরনের প্র্যাকটিস, মার্শাল আর্ট প্র্যাকটিস করা, আমাকে বডি ফিটনেসকে আরও স্ট্রং করা, অনেক কাজ আছে আমার। তারপরে অ্যাক্টিং লেভেলকে মাসুদ রানা লেভেলে নিয়ে যাওয়া, মানে আমাকে আসলে অনেক কষ্ট করতে হবে এই ছবি নিয়ে। আপনি কি মনে করেন এই যে 83 কোটি টাকার প্রায় ছবি ছিল এমন নাই, ছবিটা ব্যবসা করতে পারে? চিতা ছবিটা নিয়ে আপনি কোনো রেফারেন্স দেখছেন কিনা, লাইক বর্ন মুভি দেখছেন কিনা, বা অন্য কোনো রেফারেন্স আপনার, বা গডফাদার টাইপের কোনো মুভি দেখছেন কি? ধরেন চিতা ছবিতে আমি দেখছি যে আর্মি বেজ মুভিগুলো, আমেরিকান আর্মি বেজ মুভিগুলো, স্পাই বেজ মুভিগুলোকে, যে স্পাই বেজ মুভি, আর্মি বেজ মুভি যেগুলোকে ধরেন, সাপোজ আমি একটা মুভির নামই বলি, ধরেন বিহাইন্ড এনিমি লাইন। আচ্ছা, আপনি এই ছবিটা দেখবেন, এটা বোধহয় I don't know 1996 বা কত, বিহাইন্ড এনিমি লাইন। এটা ওই মানে ট্রেনিং ফাইটার জেট থাকে, যেটা দুই বন্ধু থাকে, ওইটাতে মানে রাশিয়ান ভূখণ্ডের মধ্যে ঢুকে যাওয়াতে রাশিয়ানরা গুলি করে নামিয়ে ফেলে এটা। তারপরে যে একটা বন্ধুকে মেরে ফেলে আরেকটা বন্ধুর যে স্ট্রাগল থাকে, আমি দেখেছি এই ছবিতে।
তা আমি জাস্ট একটা রেফারেন্স বললাম আপনাকে, এটা তো ছবি মা চিতার মতো যাবে। তা আমি এই ধরনের ছবিগুলোকে দেখা, মানে মানে আমেরিকান স্পাই লেভেল, যেমন আর্মি সেল মুভিগুলোকে দেখা, এই মুভিগুলোর মধ্যে মানে দেখলে নিজেকে আরও ভালোভাবে মানে এক্সপার্ট করে তোলার একটা অ্যাজ এ কমান্ডো একটা পাওয়া যায়, কমান্ডো জিনিসটা পাবো আর কি এই ছবি। মালিক আফসারি ভাই এক ধরনের কথা বলেন পক্ষে সাকিবের মাঝে মাঝে, এবং অনন্ত ভাইকে খেপাতে চান না, আমরা বুঝি সেটা। ইকবাল ভাই বিভিন্নভাবে কথা হয়, মালিক আফসারি ইকবাল একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। অনন্ত ভাইয়ের কাছে কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে আমি একটু জানতে চাই, সম্পর্কের জায়গাটা এই দুজনে আপনার কোনো পরামর্শ দিয়েছেন কিনা এই যে এই প্রচলিত দ্বন্দ্বের? আপনারা যদি অন স্ক্রিনে বলতেই হয়, যখন আমি ছবি শুটিংয়ে ছিলাম এফডিসিতে, মানে অপারেশন জ্যাকপট, তখন ইকবাল ভাই আসছিলেন। তো ইকবাল ভাই 2 দিন আসছিলেন। আচ্ছা। তো 2 দিন আসার পরে একদিন আমি নিজে থেকেই কথাটা উঠালাম, মানে আপনার চোখে আমি দেখেছি ওনাদের এই মানে এই জিনিসগুলো আমি দেখেছি, উনি বলেন। তা আমি ইকবাল ভাইকে বললাম, ইকবাল ভাই আমি আজকে আমি ক্যামেরার সামনে কিছু কথা বলেছি, যে আমরা যে চলচ্চিত্রে যারা আছি আমরা সবাই না, যে আমরা আসলে যতদিন বাঁচি একে অপরের সাথে সুসম্পর্ক না রেখে দুঃসম্পর্কটাকেই বেছে নিই আমরা। এবং যখন উনি মারা যান তখন ওনার জন্য এসে ক্যামেরার সামনে ভালো ভালো কথা বলি এবং আমরা কান্না করি, ইভেন দো জানাজায় আমরা অংশগ্রহণ করি, এগুলো কিন্তু দেখানো জিনিস। আর তখন কিন্তু এটা উনি দেখেন না, যে ওনার জন্য এখন আমি জানাজায় আসলাম, জানাজায় দাঁড়ালাম, ওনার জন্য ক্যামেরায় ভালো কথা বললাম, ক্যামেরার সামনে ওনার জন্য আমি দোয়া করলাম, উনি কিন্তু দেখছেন না, এখন আপনাকে দেখে যায়নি। কিন্তু আপনি মরে যাওয়ার সময় কিন্তু কষ্ট নিয়ে মরে গেছেন, যে এই ভদ্রলোক আমাকে মানে মানুষের সামনে হেউ করার চেষ্টা করেছে। তা আপনি বাঁচবেন কতদিন আপনি বলতে পারেন? আপনি বললো যে অন্ত ভাই আপনি তো আমাকে দোষারোপ করছেন, উনি যেই সব কথা আমি দেখেন প্লিজ আমি আপনারটা বলি, ওনার সাথে আমার দেখা হচ্ছে না ফিজিক্যালি, আপনার সাথে যেহেতু আমার একটা সম্পর্ক হয়েছে, এই সম্পর্কর মানে অধিকার নিয়ে বলতেছি আপনাকে, যে আপনি বাঁচবেন কয়দিন। তাই বললে যে হায়াত যেই কয়দিন আছে, তা আমি বললাম এটা বিশ্বাস করে, যেই কয়দিন হায়াত আছে এটা তো বিশ্বাস করে। কয় জি ভাই, আমি তাহলে এগুলো ভুলে যান। আপনাকে বলছি না যে ওনার বাসায় যে এখন যে আপনি মিষ্টি টিষ্টি নিয়ে হাজির হন, এটা না। যখন ওনার সাথে দেখা হবে মন খুলে দুইজনে একজনের সাথে সামনাসামনি, মানে মানুষের সামনে না হইলেও আস্তে যে সরি বললে দুইজনকে, এটা আপনাকে হয়তো আমি আজকে এই মানে অন স্ক্রিনে বলছি, মানুষ জানতে পারবে ব্যাপারটা, আফসারি ভাইও জানতে পারবে যে অনন্ত ভাই এরকম কিছু কথা বলেছে ইকবাল ভাইকে। ইকবাল ভাই হয়তো কারো কাছে আলাপ করতে পারে বা নাও পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানে আমি ইকবাল ভাইকে একদম এইভাবে কথাগুলো বলছি যে আপনি আর কতদিন বাঁচবেন আপনি নিজে জানেন, মানে এইভাবে আমি বলেছি কথাগুলো। তা আমার কয়েকদিন পরে আমার দেখে খুব ভালো লাগলো যে তায়েব ভাই, আমাদের ডিএ তায়েব ভাই একটা অনুষ্ঠানে দুইজনকে হাত ধরে এনে সুন্দর করে মিলিয়ে দিচ্ছে, এই জিনিসটা আমার দেখে ভালো লাগছে। আমি সব সময় একটা কথাই বলি যে চলচ্চিত্রে আমরা কেন যেন একজন আরেকজনকে যখন দেখি এত আপন ভাবি, এত আপন ভেবে কথা বলি, হ্যাঁ, কিন্তু আবার অন্য মানুষের সাথে অন্যভাবে বলার দরকার কেন? বা পিছনে আবার অন স্ক্রিনে আমরা ওইভাবে বলি না, অন স্ক্রিনে তার ব্যাপারে সুনাম বলি না অতটা। কিন্তু আমি জানেন যে রুবেল ভাইয়ের ব্যাপারে এই পর্যন্ত মনে হয় 50টা ইন্টারভিউ দেখতে পারবেন, আমি রুবেল ভাইয়ের ফ্যান ছিলাম, অনেক ভালো লাগতো রুবেল ভাই, আমি বলতাম না। এখন তো অনেকে সিনিয়রদের নামও তুলতে চান। এবং শুধু ওই যে দুজনের আলোচনা আমরা করলাম, ওই দুজন না, এখানে আমরা দেখেছি যে অনন্য মামুনের সঙ্গে মালিক আফসারি ভাইয়ের একটা দ্বন্দ্ব চলে, এবং বিভিন্ন আর্টিস্টরা বা বিভিন্ন ডিরেক্টর প্রযোজকরা এইসব কথা ছোড়াছড়ির মাধ্যমে চলে। তো এটা তো আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রির জন্য মানে একটা নেগেটিভ বিষয়। সবার জন্য একটা বার্তা দিবেন কিনা, একটা তো ইকবাল ভাইকে আপনি সামনে থেকে বলেছেন। হ্যাঁ, আমার আসলে সিনেমার জন্যে, সিনেমার লোকের জন্যেই শুধু এটা না, আমার এটা আমার ক্যারেক্টারের বৈষম্য, যে আমি এই কথাগুলো সবসময় বলি এবং আমি এইটাই করি।
যে ধরেন আপনার সাথে আমার যে কোনো কারণে একটা ভুল বুঝাবুঝি হতেই পারে, এই ভুল বুঝাবুঝিটা তৃতীয় পক্ষ হচ্ছে এটাকে বড় বানায়। ওরা ক্যাশ করে দেয়। তো তৃতীয় পক্ষ এটাকে বড় বানায়। তো এই ভুল বুঝাবুঝিটা শুধুমাত্র আমি আর আপনি শেষ করে দিতে পারি, শুধুমাত্র একবার একটা ফোন করে বা দুইজনে দেখা করে কথা বললে এটা চলে যায়। আমরা করি কি, তৃতীয় পক্ষের কথা শুনে এটাকে অনেক আস্তে আস্তে রাবারের মতো টানতে টানতে এটাকে এত বড় করে ফেলি, তারপরে বেলুনের মতো ফুলাইয়া এটাকে আরও বিগার আকারে করে ফেলি। তো এইটা সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এটা শুধু নট অনলি ফর মিডিয়া পারসন, সবার প্রতি যদি কারো জীবনে এরকম কিছু হয়, এটা আসলে ভুল বুঝাবুঝিটা নিজেরাই সমাধান করে ফেলা।